আমার প্রিয় ক্লাস 12 ছাত্রছাত্রীরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে 12 সেমিস্টার 3 নিউ সিলেবাস 50টি নির্বাচিত এমসিকিউ জনবসতি চ্যাপ্টার থেকে। তবে আজকে 50টি এমসিকিউ আলোচনা করব না, যেগুলো সিম্পল বা যেগুলো কমন টাইপের এমসিকিউ সেই রকমই এমসিকিউ আজকে 32টা তোমাদের কাছে নিয়ে এসেছি। অর্থাৎ 32টা এমসিকিউ, তার 4টে করে অপশন দেয়া থাকবে, তোমাদের জন্য কিছুক্ষণ সময় নির্ধারিত থাকবে। তোমরা তার মধ্যে দেখবে যে কটা প্রশ্নের তোমরা উত্তর দিতে পারছো, এবং এই 32 এর মধ্যে তুমি কত নাম্বার পেলে সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। ঠিক আছে, তাহলে শুরু করছি। আমি কিন্তু নেক্সট ক্লাসেই যেগুলো শূন্যস্থান পূরণ বা স্তম্ভ মেলানো, অর্থাৎ বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো, বা অ্যাসারশন রিজনিং টাইপ, বা কেস কোড ভিত্তিক, বা ট্রু ফলস, বা যেগুলো ডায়াগ্রাম, মানে বাকি সমস্ত ধরনের কোশ্চেনগুলো নিয়ে পরের ক্লাসে আসবো। তো শুরু করা যাক। প্রথম কোশ্চেন, জনবসতি চ্যাপ্টার। মধ্য কলকাতা অঞ্চলে যে ধরনের জনবসতি পরিলক্ষিত হয়। মধ্য কলকাতা মানে বুঝতেই পারছো কলকাতার মাঝের অঞ্চল, সেখানে নিশ্চয়ই গোষ্ঠীবদ্ধ জনবসতি হবে। সঠিক উত্তর গোষ্ঠীবদ্ধ। 2 এর দাগে, একটি বাড়ি থেকে অন্য বাড়িটি অনেকটা দূরে দূরে অবস্থান করলে যে ধরনের জনবসতি পরিলক্ষিত হয়। একটা বাড়ি থেকে আর একটা বাড়ি দূরে দূরে মানে বিক্ষিপ্ত। চলে যাব পরের কোশ্চেন, দাবার ছকের মতো বিন্যাস যে ধরনের জনবসতিতে, দাবার ছকের মতো মানে ছক ছক মানে সেখানে একটা রেখার ব্যাপার আসছে, ফলে সেখানে রৈখিক জনবসতি দেখা দিবে। চলে যাব 4 এর দাগে, কেন্দ্রীয় বাণিজ্য এলাকা অঞ্চলটি পৌর জনবসতির যে মতবাদকে অনুসরণ করে। কেন্দ্রীয় বাণিজ্য এলাকা এটি পৌর জনবসতির এক কেন্দ্রিক বহু কেন্দ্রিক এই দুটো মতবাদকেই অনুসরণ করে। কেন্দ্রীয় বাণিজ্য এলাকা কি না, শহরের মধ্যবর্তী যে অঞ্চলে ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং, বিভিন্ন চাকরির সুবিধা, বিভিন্ন অফিস কাছারি, মানে সমস্ত কিছু যেই অঞ্চলটাকে কেন্দ্র করে হয় সেটাকেই সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট বা কেন্দ্রীয় বাণিজ্য এলাকা বলে। তাই এখানে দুটো মতবাদই হবে। এখানে নিচের আছে এবি দুটোই, এবি দুটো মতবাদী, অর্থাৎ এক কেন্দ্রিক এবং বহু কেন্দ্রিক দুটো মতবাদকেই সমর্থন করে। চলে যাব 5 এর দাগে, গ্রামীণ বসতির সর্বনিম্ন প্রশাসনিক একক। গ্রামীণ বসতির সর্বনিম্ন প্রশাসনিক একক হচ্ছে মৌজা। 6 এর দাগে, হ্যামলেট শব্দটি প্রথম ব্যবহার করেন। হ্যামলেট শব্দটি প্রথম ব্যবহার করেন, অপশন তোমরা দেখতেই পাচ্ছ, গ্যালোপিন, ক্রিস্টেলার, বার্জেস, গটম্যান। ক্রিস্টেলার। চলে যাব 7 এর দাগে, অধিবাসীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সংযোগ বেশি হয় যে ধরনের বসতিতে। পারস্পরিক সংযোগ কোন ধরনের বসতিতে বেশি হবে? গোষ্ঠীবদ্ধ বসতিতে। চলে যাব 8 এর দাগে, জমির সর্বোত্তম ব্যবহার লক্ষ্য করা যায় যে ধরনের বসতির ক্ষেত্রে। জমির সবচেয়ে ভালো ব্যবহার হয় রৈখিক বসতির ক্ষেত্রে। সঠিক উত্তর ডি, রৈখিক বসতি। 9 এর দাগে, যে ধরনের বসতির ক্ষেত্রে অধিবাসীদের নিরাপত্তার অভাব দেখা যায়। যখন বাড়িগুলো দূরে দূরে হয়, বিক্ষিপ্ত বসতি, তখনই নিরাপত্তার অভাব দেখা দেয়। সঠিক উত্তর এ। চলে যাব 10 এর দাগে, জলাশয় কেন্দ্রিক গ্রামীণ জনবসতির আকৃতি যে ধরনের হয়। জলাশয়ের ধারে যেহেতু গড়ে উঠছে, এটা এল আকৃতির জনবসতি গড়ে ওঠে জলাশয়কে কেন্দ্র করে। তোমরা অপশনগুলো দেখতেই পাচ্ছ, প্রথমেই এসে যাচ্ছে, তার মধ্যে সঠিক উত্তরটা তোমরা একটু পজ করে নিয়ে ভেবে নিয়ে উত্তরটা দেখবে, তারপরে আমি তোমাদের কাছে উত্তরটা নিয়ে আসছি, মিলিয়ে নেবে যে তোমরাও সঠিক উত্তরটা পারলে কিনা, এবং সঠিক উত্তর পারলে অবশ্যই 1 নাম্বার বসাবে। প্রধান রাস্তা ও একাধিক অপ্রধান রাস্তার সংযোগস্থলে যে ধরনের জনবসতি লক্ষ্য করা যায়। প্রধান রাস্তা এবং সেখানে একাধিক অপ্রধান রাস্তা এসে মিলিত হয়েছে, তখন সেখানে যে জনবসতি দেখা যায় তাকে বলে হেরিংবোন প্যাটার্ন। চলে যাব 12, পার্বত্য অঞ্চলের খাড়া ঢালের সমোন্নতি রেখা বরাবর যে ধরনের জনবসতি লক্ষ্য করা যায়। পার্বত্য অঞ্চলের খাড়া ঢালের মধ্যে যেই অংশটুকুতে সমতল পাবে বা যেই অংশটাতে ধাপ পাবে সেখানে মানুষ বসবাস করবে, তো সেখানে গোষ্ঠীবদ্ধ, এবং সেটাকে বলছে ঝুলন্ত গোষ্ঠীবদ্ধ। দেখে নেব সঠিক উত্তর, একদম ঠিক বি। চলে যাব 13, অশ্বক্ষুরাকৃতির হ্রদের সীমানা বরাবর যে ধরনের গ্রামীণ বসতি। অশ্বক্ষুরাকৃতির হ্রদ তো
একটা অর্ধচন্দ্রাকারে আলাদা হয়ে থাকা অংশ, তাই পাখা আকৃতির না নক্ষত্র আকৃতির না বৃত্তাকার না অর্ধবৃত্তাকার। এখানে যেটা বললাম অর্ধচন্দ্রাকারে একটা নদীর বাঁকটা তো এরকম এসের মতো, তার একটা বাঁক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ফলে আমি একটুখানি দেখিয়ে নিই। এই যে এইরকম করে একটা বাঁক বিচ্ছিন্ন হয়ে গিয়ে যখন আলাদাভাবে অবস্থান করে এটা দেখেই মনে হচ্ছে যে অর্ধচন্দ্রাকার। তাই এখানে অশ্বক্ষুরাকৃতির হ্রদের সীমানা বরাবর অর্ধবৃত্তাকার জনবসতি গড়ে উঠবে। চলে যাব পরের দাগে। রৈখিক জনবসতি লক্ষ্য করা যায় যে অঞ্চলে। রৈখিক বসতি লক্ষ্য করা যায় এখানে পার্বত্য অঞ্চল, মালভূমি অঞ্চল, নদী তীরবর্তী অঞ্চল, মেরু অঞ্চল। এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে নদী তীরবর্তী অঞ্চল, বাঁধের ধার বরাবর বা রাস্তার ধার বরাবর রৈখিক জনবসতি দেখা যায়। নদী তীরবর্তী অঞ্চল সঠিক উত্তর। চলে যাব 15। নদী তীরবর্তী অঞ্চলে খেয়া পারাপারকে কেন্দ্র করে যে ধরনের জনবসতি গড়ে ওঠে। খেয়া পারাপারকে কেন্দ্র করে মানে সেখানে যোগাযোগের সুবিধাটা আছে, সেরকম জায়গায় গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে উঠবে। এর দাগে সঠিক উত্তর। 16। কনারভেশন শব্দটি প্রথম ব্যবহার করেন ডেভিন না বার্জেস না গডম্যান না প্যাট্রিক গেডেস। 16 সঠিক উত্তর প্যাট্রিক গেডেস। সঠিক উত্তর ডি। চলে যাব 17। নিম্নলিখিত শহরগুলি যেটি উষ্ণ প্রস্রবণ কেন্দ্রিক। উষ্ণ প্রস্রবণ কোথায় আছে? দার্জিলিং এ নেই, দুর্গাপুরে নেই, বক্রেশ্বরে আছে। তাহলে সঠিক উত্তর বক্রেশ্বর। 18। ভারতের একটি সাংস্কৃতিক শহর বিশাখাপত্তনম না পুরী না শান্তিনিকেতন না গোয়ালিয়র। সঠিক উত্তর শান্তিনিকেতন। পরের কোশ্চেন 19। পৌরবসতির গঠন সম্পর্কে এককেন্দ্রিক মতবাদ কে প্রকাশ করেন? এখানে থিওরির ক্লাসগুলোতে তোমরা গিয়ে একটু দেখে নেবে এককেন্দ্রিক মতবাদ কি, বহুকেন্দ্রিক মতবাদ কি। এখানে এককেন্দ্রিক মতবাদ যে প্রকাশ করেন কে করেন? সঠিক উত্তর বার্জেস। চলে যাব 20। সিবিডি এর পুরো কথা। সিবিডি এর পুরো কথা ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট আমরা মিলিয়ে নেব। সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট। 21। এককেন্দ্রিক মতবাদ অনুসারে কমিউটার বলয় শহরের যে অঞ্চলে দেখা যায়। কমিউটার বলয়টা হচ্ছে যেখানে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট একদম মাঝের এলাকা, তাকে ঘিরে বৃত্তাকারে মানে একদম যেখানে সমস্ত ধরনের কাজের সমাহার দেখা যায় সেটা কেন্দ্রীয় অঞ্চল। ধীরে ধীরে একদম লাস্টের দিকে যেটাকে একদম বলছে যে পঞ্চম পর্যায়ের কাজ অর্থাৎ বাইরের পোর্শনে, তাই এখানে সঠিক উত্তর হবে সম্মুখ ভাগে বা বাইরের অংশটাতে। এককেন্দ্রিক মতবাদ অনুসারে কমিউটার বলয় শহরের যে অঞ্চলে দেখা যায়। পৌরবসতির গঠন সম্পর্কিত বৃত্তকলা মতবাদটি প্রকাশ করেন কে? বৃত্তকলা মতবাদটি প্রকাশ করেন হোয়াইট এবং ডেভি। নগর সভ্যতার শুরুর পর্যায় যে নামে পরিচিত। 23 সঠিক উত্তর ইওপোলিস। চলে যাব 24। মেট্রোপলিস শব্দের অর্থ। 24 মেট্রোপলিস শব্দের অর্থ হচ্ছে মূল নগরী। চলে যাব 25। রারবান শব্দটি 25 রারবান শব্দটি ব্যবহার করেন। রারবান শব্দটি কে প্রথম ব্যবহার করেন? গ্যালোপিন। এরপরে 26 চারিদিকে প্রাচীর বা পরিখা বেষ্টিত শহরগুলি সাধারণত যে নামে পরিচিত। এটা দেখেই বুঝতে পারছো প্রাচীর বা পরিখা বেষ্টিত শহর হচ্ছে প্রতিরক্ষা শহর। চলে যাব 27। ভুতুড়ে শহর ধারণাটি যে ধরনের অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে সম্পর্কযুক্ত। এখানে একটা জিনিস তোমরা খুব ভালো করে জেনে নাও, ভুতুড়ে শহর আসলে কি? ভুতুড়ে শহর হচ্ছে এমন শহর যেই শহরটা এক সময় নানান রকম বা একটা বিশেষ রকম কাজের কেন্দ্রবিন্দু, প্রচুর জনসমাগম, একদম ভীষণভাবে ফ্লারিশ করা একটা শহর, কিন্তু পরবর্তীকালে সেই কাজটা কোনো কারণে বন্ধ হয়ে যাওয়ার কারণে বা বন্যা, খরা, ভূমিকম্প, যুদ্ধ, দাঙ্গা,
মহামারী ইত্যাদির কারণে ওই শহরটা বর্তমানে পোড়ো শহর হিসাবে আছে। তাহলে এমনও হতে পারে যে একটা অঞ্চল আগে কৃষিকাজে সমৃদ্ধ ছিল, কোনো কারণে সেইখানে কৃষি ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। তাহলে এবারে কৃষিকাজ ভিত্তিক শহর খুবই কম আছে, তবুও কৃষিভিত্তিক যদি শহর থেকে থাকে, পরবর্তীকালে সেই কৃষিকাজটাই যদি সেখানে বন্ধ হয়ে যায়, তখন সে ভুতুড়ে শহর হবে। বনজ সম্পদ আহরণ করাকে কেন্দ্র করেও হতে পারে, কিন্তু এখানে যেটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট সেটা হচ্ছে খনিজ উত্তোলনকে কেন্দ্র করে। কেন বলছি দেখো, একটা কোনো খনিতে খনিজ সম্পদ উত্তোলন করতে 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 একটা সময় শেষ হয়ে যায়। এই খনিজ উত্তোলন করতে করতে যে শেষ হয়ে গেল, তার মানে কি ওখানে আর খনিজ সম্পদটা পাওয়া যাচ্ছে না। তাহলে মানুষ আর ওখানে কেন বসবাস করবে? বা ওই খনিকে কেন্দ্র করে যে বসতি গড়ে উঠেছিল, বা তার কাছে কোনো শিল্প কারখানাও যদি গড়ে উঠে থাকে, এবার ওই খনিজ সম্পদটা পাওয়া যাচ্ছে না, তার মানে ওখানে আসল যে কাঁচামাল সেটাই পাওয়া যাচ্ছে না। ফলে ওই শহরটা ধীরে ধীরে একটা পোড়ো শহরে পরিণত হবে, মানে সেখানে আর বসতি থাকবে না। ফলে এটা খনিজ উত্তোলনের সঙ্গে প্রাথমিক কাজ যে কোনো হতে পারে, বনজ সম্পদ সংগ্রহ যেটা এখন আর হচ্ছে না, মৎস্য সংগ্রহ আগে হতো এখন হচ্ছে না, কৃষিকাজ আগে হতো এখন আর হচ্ছে না, এরকম ভাবে আরো অনেকগুলো কারণ বললাম। এই নিয়ে ভুতুড়ে শহর নিয়ে আমি শীঘ্রই তোমাদেরকে একটা ক্লাস দেব। তো এটা যেখানে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট সেটা হবে খনিজ উত্তোলন। এটা করলেই সবচেয়ে বেশি ঠিক হবে। চলে যাব পরের কোশ্চেনে। আচ্ছা দেখবে, এটা কৃষিকাজে দাগ পড়লো, এটা কিন্তু খনিজ উত্তোলন, এটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। পশ্চিমবঙ্গের একটি স্পা শহর, পশ্চিমবঙ্গের স্পা শহর হচ্ছে বক্রেশ্বর, যেখানে উষ্ণ প্রস্রবণ আছে, এবং বলা হয় যে ওই প্রস্রবণের জলে নামলে মানুষের অনেক রকমের যে মানে যেটা বলে বাত বা আর্থারাইটিস, এটা অনেকটা কমে যায়, ব্যথা যন্ত্রণা, তাই এই বক্রেশ্বরকে স্পা শহর বলে। চলে যাব 29, গ্রামীণ বসতির একটি সামাজিক সমস্যা। গ্রামীণ বসতির একটি সামাজিক সমস্যা হচ্ছে ভালো শিক্ষার সুযোগ থাকে না, শিক্ষার সীমিত সুযোগ। 30, গ্রামীণ অঞ্চলের একটি সমস্যা, গ্রামীণ অঞ্চলের একটি সমস্যা ব্রেন ড্রেন। যেহেতু অন্যান্য বাড়তি সুবিধা থাকে না, তাই অধিকাংশ ক্ষেত্রেই ভালো মেধা ছাত্রছাত্রীরা তারা কি করে, অন্যত্র ভালোভাবে পড়াশোনা করার জন্য বা ভালো কাজের সন্ধানে অন্যত্র চলে যায়, তাই ব্রেন ড্রেন ঘটে। 31, পৌর বসতির একটি পরিকাঠামোগত সমস্যা। পৌর বসতির একটি পরিকাঠামোগত সমস্যা যদি সেখানে জলের অভাব দেখা দেয়। পৌর জনবসতির অধিবাসীদের বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টির সঙ্গে সম্পর্কযুক্ত নয়। যানজট, অতিরিক্ত বায়ু দূষণ, দুর্বল পয়ঃপ্রণালী ব্যবস্থা, শহরে জনসংখ্যার চাপ। এই দুর্বল পয়ঃপ্রণালী ব্যবস্থা শারীরিক সমস্যা ডেকে আনবে, শহরে জনসংখ্যার চাপ নানান দিক থেকে শারীরিক সমস্যা ডেকে আনবে, মানে সমস্ত দূষণগুলো ঘটবে, অতিরিক্ত বায়ু দূষণেও হবে, যানজটের ক্ষেত্রেও হবে। তবুও যদি ডিরেক্ট বলা হয় যে পৌর জনবসতির অধিবাসীদের ক্ষেত্রে শারীরিক সমস্যার সঙ্গে ডাইরেক্ট যুক্ত নয়, সেটা হচ্ছে যানজট। দেখে নেব সঠিক উত্তর। তাহলে এই 32 কোশ্চেন ছিল তোমাদের সিম্পল বা বেসিক টাইপের এমসিকিউ। তোমরা কত নাম্বার পাচ্ছ আমাকে কিন্তু জানাতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি পরবর্তী অন্য যে ভ্যারাইটিস টাইপের এমসিকিউ আছে এই চ্যাপ্টার থেকে সেগুলো নিয়ে আসবো, এবং আমি যেহেতু তোমাদের কন্টিনিউয়াস থিওরির ক্লাস এবং এমসিকিউ টেস্ট বা এমসিকিউ এমনি আলোচনা লাইভে আসি, তাই তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। টাটা।